স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার, ডিএসসিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 5 পেপারের সিলেবাস থেকে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। এছাড়া সাজেশানটা তোমাদের মডিউল অনুযায়ী সাজানো হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রিভিয়াস ইয়ার্সে কোন প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসাবে এসেছিল, কোনগুলো এবারে সেখান থেকে ছোট আসতে পারে, বা কোনগুলো 5 নম্বরের প্রশ্ন এসেছিল সেখান থেকে বড় প্রশ্ন 10 বা 20 নম্বরে আসতে পারে, সেটাও উল্লেখ করা হয়েছে। এবং তোমাদের প্রথমেই একটা জিনিস আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো 3টে করে স্টার পাবে সেই প্রশ্ন কোনোভাবে স্কিপ করবে না, অর্থাৎ বাদ দেবে না, সেগুলো অতি অবশ্যই দেখে যাবে। সেগুলো একটু ছোট করে হলেও তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। এবং তোমরা ওয়ার্ড লিমিটটা একটু মাথায় রাখবে যে খুব বেশি বিস্তারিত লিখলে বেশি নম্বর পাবে এরকম নয়, যত বেশি লিখবে কম নম্বর আছে, ঠিক আছে। ওয়ার্ড লিমিট যেটা আছে সেই ওয়ার্ড লিমিটটা মেনটেন করতে হবে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন পলিটিক্যাল সায়েন্সে 100 শব্দের মধ্যে লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন 150 শব্দের মধ্যে লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন 500 শব্দের মধ্যে লিখতে হবে। সেখানে মানে 5 এবং 10 যেগুলো আছে সেগুলো একটু বেশি তোমরা লিখতে পারো, 20টা শব্দ বাড়িয়ে দিতে পারো, তবে খুব বেশি বিস্তারিত করতে যাবে না 5-10 নম্বরের প্রশ্নগুলো। এবং তোমরা বিগত বছরের প্রশ্নপত্র যদি দেখো, সেখানে দেখতেই পাবে যে ব্যাকেটে কিন্তু এগুলো লেখা আছে যে ওয়ার্ড লিমিট লেখা থাকে কোয়েশ্চেন পেপারে, তাই অতিরিক্ত বড় করার কিন্তু কোনো দরকার নেই। চলো আজকে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশানটা বুঝে নাও। প্রথমে তোমরা সাজেশানটা দেখো, তারপর তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো ডিএসসিসি 5 পেপারের নাম তোমরা প্রত্যেকেই জানো। প্রথমেই দেখো 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে, এই প্রশ্ন কোনোভাবে স্কিপ করা অর্থাৎ বাদ দেওয়া কিন্তু যাবে না। প্রথমেই তোমাদের আমি সচেতন করছি, কারণ তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা ও রাজনৈতিক চেতনার বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের যে কোনো 3টি কারণ চিহ্নিত কর। পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, এই যে প্রশ্নটা আছে এটা প্রিভিয়াস ইয়ার্সে 20 নম্বরে এসেছিল, এবারে তোমাদের এটা 10-এ আসতে পারে, অর্থাৎ 150টি শব্দের মধ্যে তৈরি করতে হবে, খুব বেশি বড় করে লেখার কোনো জায়গা নেই। 150টি শব্দ কোয়েশ্চেন পেপারে লেখা থাকে, সেখানে তুমি একটু বাড়িয়ে 180 বা খুব সর্বোচ্চ 200 শব্দের মধ্যে লিখবে, তার থেকে বেশি বড় করলে নম্বর কম আসবে। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। এবারে এখানে এই প্রশ্নটা 20 নম্বরে তো 2025-এ এসে গিয়েছে, মানে গতবার এসে গিয়েছে। এবার এটা কি আসতে পারে, আঞ্চলিকতাবাদ কাকে বলে, এটা হচ্ছে 5-এ একটা আসতে পারে, এবং আঞ্চলিকতাবাদের উৎস বা উদ্ভব এটা কিন্তু 10 নম্বরে আসতে পারে। এইভাবে ভালো করে তোমরা বুঝে করবে। এবং 5 নম্বরের জন্য 100 শব্দ এবং 10 নম্বরের জন্য 150 শব্দ তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রও দেখে নেবে, সেখানে একদম স্পষ্ট করে বড় বড় করে কিন্তু লেখা আছে, বেশি বড় করলে কোনোভাবেই নম্বর আসে না। তারপরে ভারতের রাজনীতিতে জাতিগোষ্ঠী ও জাতিগত আন্দোলনের প্রভাব, এটা গতবারে 10-এ এসেছিল, এবার 20-তে আসার সম্ভাবনা কিন্তু আছে। তারপরে দেখো ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা, এটা তোমরা এবারে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য ভালো করে করবে, খুব ভালো করে করবে। ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা, এই জাতপাতের ভূমিকা এবং ভাষার ভূমিকা, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 10 নম্বর বা 20 নম্বরে অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে ভারতে উপ আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, ভারতের রাজনীতিতে উপ আঞ্চলিকতাবাদের প্রভাব, ভালো প্রশ্ন, এটা গতবারে 5-এ এসেছে, এবারে বড় প্রশ্নে আসবে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করবে যে কীভাবে তোমাদের জন্য সাজেশনটা রেডি করা হয়েছে, কীভাবে সাজানো হয়েছে, সেগুলো একটু দেখে নেবে, স্টার চিহ্নগুলো খেয়াল করবে। ভারতের সংবিধানে আদিবাসীদের জন্য কি কি অধিকার সংরক্ষিত করা হয়েছে তা আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে ভারতের নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে মানবাধিকার ধারণার বিবর্তন বা মানবাধিকার ধারণার ইতিহাস, বিবর্তনের ইতিহাস, ভালো প্রশ্ন একটা। পরের প্রশ্ন আছে ভারতে নারী আন্দোলনের উদ্দেশ্য মূল্যায়ন করো। ভারতে মানবাধিকার আন্দোলনের উপর টিকা,
তারপরে আছে দেখো ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা, এটা গতবারে 20 নম্বরে এসেছে, এবারে এটা 5 বা 10-এ আসতে পারে। তারপরে ভারতে পরিবেশ আন্দোলন, এটা গতবারে 20 নম্বরে এসেছে, এবারে 5 বা 10-এ আসতে পারে। তারপরে দেখো ভারতের ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট রাজনৈতিক গুরুত্ব, এটা গতবারে 10-এ এসেছে, এবারে এটা 20-তে আসতে পারে। পরে ভারতের নারী আন্দোলন, ঠিক আছে, এই নারী আন্দোলন দিয়ে প্রশ্ন এবারে 20 নম্বরে আসতে পারে, গতবারে 10 নম্বরে এটা এসেছে। তারপর ভারতের দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো, এটাও তোমাদের এবারে 20 নম্বরে আসতে পারে। ভারতে নারীবাদী আন্দোলনের গতি প্রকৃতি, এটা এবারে তোমাদের 20 নম্বরে আসতে পারে, ঠিক আছে। সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা, এটা তোমাদের 20 নম্বরে আসতে পারে। তারপরে ভারতে মানবাধিকার ও পুরো অধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য, এটা 10-এ হয়তো দিতে পারে। তারপরে তাহলে এখানে আমি 12টা প্রশ্ন রেখেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, দেখেছো। এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন আঞ্চলিকতাবাদের কারণ বা উৎস, এইভাবে আসতে পারে। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা বা প্রভাব, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য, তারপর ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন দেখো, এটা এক্সট্রা দিয়েছি, ঠিক আছে, করতেও পারো, তোমরা নাও করতে পারো, একটু দেখে রাখলে ভালো হয়। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে ভারতের স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান ধারা বা সমস্যা সংক্ষেপে লেখো। পরিবেশ আন্দোলন হিসাবে চিপকো আন্দোলনের তাৎপর্য বা চিপকো আন্দোলন টিকা আসতে পারে, ঠিক আছে। লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য, খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন আছে দেখো, 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো। তারপর ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা, 5-এ করতে হবে, ঠিক আছে। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নটা দেখো। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, যে কোনো প্রশ্ন ধরো 20 নম্বরের দিয়েছি, 10 নম্বরের দিয়েছি, সেখান থেকেও কিন্তু 5 নম্বরে আসতে পারে, ঠিক আছে। এবারে মক টেস্টের প্রশ্নপত্র দেখো, প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরে যেগুলো রেখেছি, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান ধারা বা সমস্যা, আঞ্চলিকতাবাদের কারণ বা উৎস, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য, পরিবেশ আন্দোলন হিসাবে চিপকো আন্দোলনের তাৎপর্য। এবার মডিউল 1 থেকে 20 নম্বরের প্রশ্ন আছে দেখো, আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতিদের ভূমিকা ও রাজনৈতিক চেতনা, আর ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। তারপর 10 নম্বরের প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা, আর আছে ভারতীয় সংবিধানে আদিবাসীদের জন্য কি কি অধিকার সংরক্ষিত করা হয়েছে তা আলোচনা করো। মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন, এখানে দেখো 20 নম্বরের প্রশ্ন যেটা আছে, যে ভারতে নয়া সামাজিক আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব। এবং 10-এ দিয়েছি ভারতে নারী আন্দোলনের প্রকৃতি বৈশিষ্ট্য, সামাজিক পরিবর্তন, আর ভারতে মানবাধিকার বা পুরো অধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের হতাশ হওয়ার কারণ নেই, কারণ এটা তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটাও দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ ভার্সনে আছে, দেখে নাও।